মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে দেয়া হবে। এজন্য বিনিয়োগকারী খুঁজতে 1 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিটে তিনি এ তথ্য জানান। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়তে ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের কোনো বিকল্প নেই। প্রতি বছর নগদ টাকা উৎপাদনে 20,000 কোটি টাকা খরচ হয়, আর 10% হারে বাড়ে নগদ টাকার চাহিদা। এতে বিপুল পরিমাণ টাকা খরচের পাশাপাশি বাড়ে দুর্নীতি ও ঝুঁকি। আইসিএমএবি ও মাস্টারকার্ড আয়োজিত ক্যাশলেস সামিটে বক্তারা বলেন, গত 5 বছরে বিশ্বে ক্যাশলেস লেনদেনের ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 82%। তবে 2030 সাল নাগাদ এটি হতে পারে 61%। এ সময় আলোচকরা বলেন, ঝুঁকি, খরচ ও দুর্নীতি কমাতে ক্যাশলেস লেনদেনের বিকল্প নেই। এবারে নির্বাচন করতে যাচ্ছেন, তাদের ইশতেহারের মধ্যে যেন এই ক্যাশলেস ইকোনমির ধারণাটাকে স্থাপন করতে পারি, এবং সর্বশেষ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যদি একটা টাস্কফোর্স তৈরি হয় এবং সেটার মাধ্যমে যদি কেন্দ্রীয় ব্যাংকের তার কাজগুলোকে আরও সমন্বিতভাবে অংশগ্রহণমূলকভাবে পরিচালনা করতে পারে, তাহলেও এটা উপকারে আসবে বলে আমার কাছে মনে হয়। ক্যাশলেস ইকোনমি যেন ইনকামলেস ইকোনমি না হয়ে যায়। বক্তারা বলেন, গত বছর দেশে দিনে 4,833 কোটি টাকা লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। 12 কোটি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও 4.5 কোটির মতো ডেবিট কার্ড আর 26 লাখ ক্রেডিট কার্ড ব্যবহার করে, যা অন্যান্য দেশের তুলনায় খুবই কম। এ সময় ডিজিটাল লেনদেনের প্রণোদনার কথা জানান এনবিআর চেয়ারম্যান। যদি আমরা ক্যাশলেস সোসাইটি করতে পারি, সবার আগে বেনিফিটেড হবে আমাদের রাষ্ট্রীয় কোষাগার, অর্থাৎ আমাদের ইন্টারনাল রিসোর্স মোবিলাইজেশনটা অনেক সহজ হবে। এখন যে পরিমাণ ট্যাক্স লিকেজ হয়, এই লিকেজটা পুরোপুরি বন্ধ হবে। সুতরাং রেভিনিউ বোর্ড অবশ্যই ট্রানজ্যাকশনকে ডিজিটাল করার জন্য অথবা আমরা ক্যাশলেস করার জন্য যত রকমের সহযোগিতা দরকার, এটা আমরা দিতে রাজি আছি। সামিটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, গেল সরকার আত্মীয় স্বজন দিয়ে ডিজিটাল লেনদেন সিস্টেম চালু করলেও তা এখন গায়েব হয়ে গেছে। নগদের জন্য বিনিয়োগকারী খুঁজতে 1 সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি। আমার ক্যাশের চাহিদা তো কমছে না, আমার খরচ তো কমছে না। আমার যে 20,000 কোটি টাকা, ওইটা তো প্রতি বছর 2,000 কোটি করে আর 10% করে বাড়ছে। ব্যাংকারদেরও খরচ কমছে না, তাদেরও ব্যাংক ব্রাঞ্চ করতে হচ্ছে এবং ফুটফল হচ্ছে। সেখানে মানুষ এসে ক্যাশ উইথড্র করছে, ক্যাশ দিচ্ছে, নিচ্ছে। তাহলে আমরা যত তথ্যই দেই না কেন, হোয়াট হ্যাভ উই অ্যাচিভড? দুর্নীতি ও কর ফাঁকি রোধে শুধু ডিজিটালাইজেশন নয়, নীতি ও নৈতিকতা পরিবর্তনের তাগিদ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর্থিক অনিয়ম আর কেলেঙ্কারি উদ্ঘাটনে ফরেনসিক অডিট সম্পর্কে সচেতন নয় বেশিরভাগ ব্যাংকার। নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় অনেকেই অনিয়মের তথ্য বাংলাদেশ ব্যাংককে জানায় না। রাজধানীর মিরপুরে বিআইবিএম অডিটোরিয়ামে আলোচনায় বক্তারা বলেন, প্রতারকদের শাস্তি না দিলে ব্যাংক খাতে সুশাসন ও শৃঙ্খলা ফিরবে না। এজন্য সরকারের রাজনৈতিক সদিচ্ছাও জরুরি। সোনালী ব্যাংকের হলমার্ক, বেসিক ব্যাংকের বিসমিল্লা গ্রুপ, জনতার অ্যাননটেক্স দেশের ব্যাংক খাতে ঋণ জালিয়াতি, লুটপাটের বড় উদাহরণ। সময়মতো সঠিক তদন্ত ও শাস্তি নিশ্চিত না হওয়ায় পরে বেসরকারি খাতের আরও কয়েকটি ব্যাংক দেউলিয়ার পথে গেছে। ব্যাংক খাতে খেলাপি ঋণ এখন 5 লাখ কোটির ঘরে। কোনো ব্যাংকের খেলাপি 90% ছাড়িয়েছে, যেগুলো বছর দুয়েক আগেও 10% নিচে দেখিয়েছে। গবেষকরা বলছেন, সত্য গোপনে যোগসাজশ ছিল ব্যাংক মালিক ও কর্মকর্তাদের। এমন বাস্তবতায় বিশদ তদন্তে কার্যকরী ফরেনসিক অডিট। সমাজ থেকে এই অন্যায় অপকর্ম এগুলোকে যদি আমরা বন্ধ করতে চাই, তাহলে পলিটিক্যাল রিজিমের অনেস্ট কমিটমেন্ট এর কোনো বিকল্প নাই। Users of the forensic review, they should be very pragmatic. সেটা ব্যাংক হতে পারে, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি হতে পারে, সেটা কোনো রেগুলেটর হতে পারে। তাহলে আমার মনে হয় এটা এগিয়ে যাবে, কারণ আমরা সেই জায়গায় সহযোগিতা করতে চাই। আলোচকরা বলেন, ব্যাংক ও পুঁজিবাজারের নানা কেলেঙ্কারির তদন্ত অতীতে রাজনৈতিক হস্তক্ষেপে আটকে গেছে। এজন্য আইনের বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি ফেরাতে জোর দেন তারা। আমাদের অডিটের যখন কোনো ফাইন্ডিংস আছে বা আমরা কাউকে এটার সাথে ইনভলভ প্রমাণ করতে পারি,
তখন আমরা বলি যে রেসপেক্টিভ কর্মকর্তাকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। শুধু চাকরি থেকে চলে যাবে এটা কিন্তু ইজ নট এনাফ। আইনের আওতায় আনলে হবে না, তার আত্মসাৎকৃত যে টাকাটা তাড়াতাড়ি অ্যাটাচমেন্টে বা ফ্রিজ করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য দুদককে, হয়তো আপনি পারবেন না, আপনার দুদকের কাছে জানান। ব্যাংকগুলোতে ফরেনসিক অডিট উইং চালুর মতামতও উঠে আসে বিআইবিএম এর আলোচনায়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রথমবারের মতো সরকারিভাবে সবজি চাষিদের জন্য চালু হলো ছোট হিমাগার। বুধবার মানিকগঞ্জের সিংগাইরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা বলেন, দেশে এতদিন সবজি সংরক্ষণের কোনো হিমাগার ছিল না। মিনি কোল্ড স্টোরেজ কৃষকের ফসল সংরক্ষণে বড় পরিবর্তন আনবে। কৃষক নিজেই ফসল সংরক্ষণ করে বাজারে তুলতে পারবেন। সবজি সংরক্ষণের এই উদ্যোগ দামের ওঠানামা নিয়ন্ত্রণ করবে এবং কৃষকের আয় বাড়াবে। দেশীয় প্রযুক্তিতে মাত্র ৫ লাখ টাকায় তৈরি করা যাবে একটি হিমাগার, যা ১০ টন পর্যন্ত পণ্য ধারণ করতে পারবে। প্রাথমিকভাবে সারা দেশে ১০০ কৃষককে দেয়া হবে এই হিমাগার। পর্যায়ক্রমে তা সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। এই কোল্ড স্টোরে রাইখা ১ সপ্তাহ বা ২ সপ্তাহ পরে যদি আমরা মালটা বিক্রি করতে পারি তাহলে আমরা অনেকটা লাভবান। সবজিটা ছিঁড়ে ফেলে গাছের থেকে সংগ্রহ করি, তখন তো দাম যত কম হোক আমাদের বিক্রি করতে হয়। এক্ষেত্রে আমরা যদি দাম কম হয় সেক্ষেত্রে আমরা এখানে এনে রেখে দিতে পারবো। যেসব ধরেন ৫ টাকা দিয়া ওই কপিটা বেচতে পারতেছিল না, বা ওই যে মূলাটা সে ওই গরুরে খাওয়াই ফেলতেছিল, ওটা যেসব সে রাইখা দিল, ওটা রাইখা দিলে যে এই মূলা হয়তো সে ২০ টাকা বেচত। ২০২৪ সালের প্রথম প্রান্তিকের চেয়ে চলতি বছরের একই সময়ে বিদেশে বিনিয়োগ বেড়েছে ১১৪%। এই সময় বিনিয়োগ হয়েছে $৮৬.৪০ লাখ। দেশের বিনিয়োগ পরিবেশ নিয়ে এক ওয়েবিনারে এসব তথ্য জানান বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে স্কুল, কলেজ ও হাসপাতালের ছাদে সৌর বিদ্যুতে জোর দেওয়া হচ্ছে। গত ১ বছরে দেশে বিনিয়োগ বেড়েছে। বিনিয়োগের একটি সুন্দর পরিবেশ নিশ্চিতে বিডা বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এছাড়া কিছু সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দেশে জ্বালানির চাহিদা মেটাতে পর্যাপ্ত এলএনজি আমদানি করা হয়েছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে স্কুল, কলেজ ও হাসপাতালের ছাদে সৌর বিদ্যুৎ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি করতে দেশের দক্ষিণাঞ্চলের জেলা ভোলায় প্রায় $১০০ কোটি বিনিয়োগ হতে যাচ্ছে নতুন একটি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল, যেখান থেকে প্রায় ১ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। ভোলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন নামের এই অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করবে চীনা ডেভেলপার প্রতিষ্ঠান লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ। প্রাথমিক অবস্থায় এই অর্থনৈতিক অঞ্চলটি প্রায় ১০২.৪৬ একর জমিতে গড়ে উঠবে বলে জানা গেছে, যেখানে পরিকল্পনা অনুযায়ী প্রায় ৪০টি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে। কর্তৃপক্ষের আশায় এর ফলে দেশে কৃষি ও মৎস্য ভিত্তিক শিল্প বিকাশের পাশাপাশি দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। চীন বাংলাদেশের প্লাস্টিক খাতে ডাম্পিং করে থাকলে বাংলাদেশ অবশ্যই অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করবে। বুধবার রাজধানীর একটি হোটেলে প্লাস্টিক খাত নিয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এ সময় তিনি ব্যবসায়ীদের চীনের ডাম্পিং করার বিষয়ে কোনো প্রমাণ থাকলে তাও উপস্থাপন করার আহ্বান জানান। সঠিক তথ্য প্রমাণ থাকলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। প্লাস্টিক খাতে সহায়তার ব্যাপারে বাণিজ্য সচিব বলেন, এলডিসি উত্তরণের পর প্লাস্টিক খাতে শুল্ক সহ নীতি সহায়তা বন্ধ করতে হবে। তবে বিকল্প কী ধরনের সুযোগ সুবিধা দেয়া যায় সে বিষয় নিয়ে সরকার ভাবছে। এ খাতে প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট করার মতো সহায়তা দেবে সরকার। আপনার ডাম্পিং এর শিকার হচ্ছে, আমি বলছি আপনারা প্রমাণ দেন, আজকে দিবেন কালকে ইম্পোজ করে দেব। সো এটা সম্ভব। হ্যাঁ, সুতায় এবং আপনার এখন শুনলাম প্লাস্টিকে ডাম্পিং হচ্ছে, ডাম্পিং এর প্রমাণ দিলেই আমরা অ্যান্টি ডাম্পিং ডিউটি দিয়ে দেব।
সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে বিদেশি প্রতিষ্ঠানগুলোর দরপত্র জমা না দেওয়ার কারণ পর্যালোচনা করছে পেট্রোবাংলা। উৎপাদন অংশীদারিত্ব চুক্তি পিএসসি আরও আকর্ষণীয় করে চলতি বছরই আবারও দরপত্র আহ্বান করতে চায় প্রতিষ্ঠানটি। বিশেষজ্ঞরা বলছেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সমুদ্রে অনুসন্ধান জরুরি। সালের জুলাই মাসে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে উৎপাদন অংশীদারি চুক্তির মডেল চূড়ান্ত হয়। আগের চেয়ে বিদেশি বিনিয়োগকারীদের গ্যাসের হিস্যা বাড়ে, দামও বাড়ানো হয়, দেয়া হয় নানা রকম কর সুবিধা। গত বছর 57 বিদেশি প্রতিষ্ঠানকে আহ্বান করা হয়। সে সময় 7 কোম্পানি দরপত্রের নথি কিনলেও জমা দেয়নি কেউ। পরে 3 মাস সময় বাড়িয়েও সাড়া মেলেনি। কেন তারা ড্রপ করে নাই? অনীহার কারণ ও করণীয় জানতে প্রতিষ্ঠানগুলোর মতামত, গণমাধ্যম ও বিশেষজ্ঞদের সুপারিশ চায় পেট্রোবাংলা, যেগুলোর ভিত্তিতে পিএসসি সংশোধন করে বিনিয়োগকারীদের আরও সুবিধা দেয়া হচ্ছে। সেগুলি থেকে আমরা কম্পাইল করে যেন ড্রপ হয় এরকম একটা পর্যায়ে নিয়ে আসছি। এখানে আমরা একটাই কনসিডারেশন এনেছি যে দেশের স্বার্থ যেন বিঘ্ন না ঘটে, এটা আমাদের প্রাইম কনসার্ন ছিল। আর বাকি এটাকে অ্যাট্রাকটিভ করার জন্য আমরা কাজ করেছি। সমুদ্রসীমা বিজয়ের 1 যুগের বেশি সময় পরও বঙ্গোপসাগরে তেল গ্যাস আবিষ্কার করা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, স্থলভাগের গ্যাস উত্তোলন ধারাবাহিকভাবে কমলেও সমুদ্রের গ্যাস অনুসন্ধানে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। এক সময় আগ্রহ দেখালেও দীর্ঘসূত্রতায় বহুজাতিক বিনিয়োগকারীরা বিমুখ হয়েছে। এখন যদি বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের দিকে আগ্রহ না দেখায়, তাহলে বাংলাদেশকে আগায় যেতে হবে, তাদেরকে আকৃষ্ট করার জন্য তাদের কাছে যেতে হবে, তাদেরকে ডাকতে হবে এবং শর্ত শিথিল করে হলেও তাদেরকে আগ্রহ তৈরি করার জন্য চেষ্টা করতে হবে। এদিকে বঙ্গোপসাগরে 26 ব্লকের মধ্যে অগভীর 2টিতে কাজ করা ভারতের কোম্পানি ওএনজিসি একটি কূপ খনন করে গ্যাস পায়নি। বাড়তি খরচের কারণে আরেকটি কূপ খনন না করেই সম্প্রতি তারা চলে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে পেট্রোবাংলাকে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমদানি পণ্য ভর্তি কন্টেইনার এফসিএল রাখার বাড়তি 4 গুণ ভাড়া আদায় স্থগিত করা হয়েছে। সম্প্রতি এক আদেশে একথা জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে আমদানি করা পণ্য ভর্তি কন্টেইনারের সংখ্যা বেড়ে যাওয়ায় কাজে বাধা তৈরি হচ্ছিল। এর প্রেক্ষিতে গত 10 মার্চ চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুরের আইসিডিতে থাকা কন্টেইনারের ওপর 4 গুণ ভাড়া আরোপ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজিএমইএ সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের অনুরোধে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়। এছাড়া আগামী 1 মাস কন্টেইনার জট পরিস্থিতির উন্নতি পর্যবেক্ষণ করা হবে। বিভিন্ন অনিয়মের অভিযোগে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুদক। সকালে অধিদপ্তরে কৃষি বীজ বিতরণ নিয়ে অনিয়ম হচ্ছে জানিয়ে হটলাইনের নাম্বারে অভিযোগ জানানোর পর অভিযান চালায় দুদক। এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কৃষি বীজ বিতরণে ৯/৬ কর্মশালার অর্থ আত্মসাৎ এবং কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্পে অনিয়ম এবং ধান কাটার মেশিন বিতরণে অনিয়ম অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। তদন্ত শেষে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান তিনি। পাওয়া গেছে বিভিন্ন বীজ মৌসুমি শীতকালীন বীজ বিতরণের কর্মশালার 3 দিনেরটা 1 দিনে করে এরকম অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আজকে আসছি। টাঙ্গাইলে জেলিযুক্ত চিংড়ি বিক্রি ও নকল পণ্য বিক্রির দায়ে 3 ব্যবসায়ীকে ৭৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দুপুরে জাতীয় ভোক্তা অধিদপ্তর শহরের পার্ক বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনীও অভিযানে অংশ নেয়। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ভোক্তাদের অভিযোগের প্রেক্ষিতে বাজারে গিয়ে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে ওই মাছ বিক্রেতাকে ১৫,০০০ টাকা এবং ওজনে কম দেওয়ার দায়ে এক মুরগি ব্যবসায়ীকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া নকল পণ্য সরবরাহ ও বিক্রি করার অপরাধে এক কসমেটিক্স ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
শেয়ার বাজারের খবর। টানা 3 কার্যদিবস পর 1000 কোটি টাকার কম লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকও কমেছে, সেই সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 41 পয়েন্টের বেশি। বুধবার দিনের শুরুতে ইতিবাচক ছিল ঢাকার শেয়ার বাজার। লেনদেন শুরুর প্রথম 5 মিনিটে প্রধান সূচক বাড়ে প্রায় 13 পয়েন্ট। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় সূচকের উত্থান পতন। দিন শেষে ডিএসইএক্স সূচক কমেছে 5.51 পয়েন্ট, অবস্থান করছে 5443-এ। সূচকের সঙ্গে ডিএসইতে কমেছে লেনদেনও। আগের দিনের চেয়ে 276 কোটি 16 লাখ টাকা কমে লেনদেন হয়েছে 971 কোটি 52 লাখ টাকা। হাত বদলে অংশ নেওয়া 394টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 158টি প্রতিষ্ঠানের শেয়ারের, কমেছে 174টির, অপরিবর্তিত রয়েছে 62টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম সিটি ব্যাংক, দ্বিতীয় সোনালী পেপার, তৃতীয় অবস্থানে বিকন ফার্মা। শতাংশের দিক থেকে দর বৃদ্ধির তালিকায় প্রথম রিজন টেক্সটাইল মিলস, পদ্মা লাইফ ইন্স্যুরেন্স দ্বিতীয়, তৃতীয় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 41.85 পয়েন্ট কমে অবস্থান করছে 15,201 পয়েন্টে। লেনদেন হয়েছে 15 কোটি 62 লাখ টাকার শেয়ার। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। দর অপরিবর্তিত। যুক্তরাষ্ট্রের ডলারে বিনিময় হচ্ছে 122 টাকা 60 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দর বেড়েছে, বিনিময় হচ্ছে 169 টাকা 91 পয়সায়। দর কমেছে ইউরোর, বিনিময় হচ্ছে 146 টাকা 76 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত রয়েছে, বিনিময় হচ্ছে 1 টাকা 45 পয়সায়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংলাপে।